আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো। বাংলাদেশের ৩ বাটপাড়ের গল্প। বড় বাটপার, মেঝ বাটপার আর ছোট বাটপার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কার কথা বলছি। এই বড় বাটপার খালেদা জিয়ার আমলেও মন্ত্রী ছিলেন এবং তিনি খালেদা জিয়াকে ডুবনের ব্যাপারে মানে ২০০৬ সালের যে খালেদা জিয়ার যে বিপর্যয়ে পড়লেন এবং সেই বিপর্যয় থেকেই ২০০৭ সালের ১১ই জানুয়ারি যে তথাকথিত 111 হলো, যার ভিকটিম হলো বিএনপি। এই ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত এই যে ১৭-১৮ বছর যে বিএনপি নির্বাসিত, তার জন্যই বড় বাটপার বহুলাংশে দায়ী। এবং সেই বড় বাটপার যাকে আমি বলছি মিস্টার তাইওয়ান। মিস্টার তাইওয়ান খালেদা জিয়ার যখন প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ২০০৪ সালে তিনি তাইওয়ানের কাছে $1 মিলিয়ন মানে $10 লক্ষ ঘুষ নিয়েছিলেন। তার সঙ্গে আরো ছিলেন চট্টগ্রামের মোর্শেদ খান এবং তৎকালীন ফরেন সেক্রেটারি শমশের মবিন চৌধুরী এবং আরো একাধজন। তবে এই বড় বাটপার মিস্টার তাইওয়ানের কাছে $10 লক্ষ ঘুষ নিয়েছিলেন এই মর্মে যে বাংলাদেশে ঢাকাতে বেআইনি ভাবে তাইওয়ানকে ভিসা অফিস খোলার অনুমতি দেয়া হবে। আপনারা জানেন পৃথিবীর জাতিসংঘ থেকে শুরু করে সবাই এক চীন পলিসিতে বিশ্বাস করে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও তাইওয়ানের কোনো দূতাবাস নেই। তাইওয়ান রিপ্রেজেন্ট করে না আমেরিকাতেও, জাতিসংঘেও নেই। এবং চীন যারা তাইওয়ানকে সমর্থন করে তাদের ঘোরতর শত্রু হয়ে যায়। আর বাংলাদেশের মতো ছোট্ট গরিব দেশ চীনকে রাগিয়ে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো। এবং এই যে বড় বাটপার মিস্টার তাইওয়ান $10 লক্ষ ঘুষ খেয়ে যেটা করলেন, তার ফলে কিন্তু চীন বাংলাদেশ সরকার বা বিএনপি এবং খালেদা জিয়ার প্রতি ভীষণ রেগে গেল। এবং তার ফলেই যখন তার বিরুদ্ধে আওয়ামী লীগ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের দেশগুলো এবং সেনাপতি মইনিউ আহমেদ ষড়যন্ত্র করলো, তখন চীন তাদের বিরোধিতা করলো না। ফলে মার্কিন, ভারতীয় ও ইউরোপীয়দের একটা সরকার বাংলাদেশে অধিষ্ঠিত হলো মইনিউ আহমেদের নামে ১১ই জানুয়ারি ২০০৭ সালে। এবং সেটা পরে ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী হতে সাহায্য করলো। এই যে আওয়ামী লীগের উত্থান হলো ২০০৮ সালে, তার পেছনে এই মিস্টার তাইওয়ানের অবদান কম নয়। মিস্টার তাইওয়ানকে আমরা ভারতের দালাল, ভারতপন্থী বলে চিহ্নিত করতে পারি। তিনি বহুবার ভারতে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বড় বড় লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। শোনা যায় এই ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার আমলেই তিনি 12 বার না 14 বার দিল্লি যান। এখন একজন বড় মন্ত্রী, যে সে মন্ত্রী না, খুবই প্রভাবশালী মন্ত্রী, তিনি খালেদা জিয়ার সরকারকে ডুবিয়েছিলেন। চীনের সমর্থন ছাড়া বাংলাদেশে আপাতত কোনো সরকার টিকবে না। শেখ হাসিনার ব্যাপারে আমি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলাম। হাসিনা যখন জুলাই মাসের 7 তারিখে চীনে গেলেন 3 দিনের সফরে, একদিন পরেই তাকে চীন ফেরত পাঠিয়ে দিল। আপনাদের মনে আছে? 9 জুলাই 2024 সালে আমি একটা অনুষ্ঠান করেছিলাম, ভিডিও করেছিলাম, টাইটেল ছিল পত্র পাঠে বিদায়। চীনের
পত্র পাঠে বিদায়, হাসিনাকে বিদায়, এবং বলেছিলাম হাসিনার দিন আর বেশি দিন নেই, হাসিনা পড়ে যাবে। 9 জুলাই আমি বলেছিলাম, 5ই অগাস্ট তাকে পালিয়ে যেতে হলো। বাদ বাকিটা ইতিহাস। তো এই যে মিস্টার তাইওয়ান, উনি 10 লক্ষ টাকা ঘুষ খেয়ে বাংলাদেশের এবং বিএনপির স্বার্থে জলাঞ্জলি দিয়ে তিনি টাকাটা পকেটস্থ করলেন, এবং তার সম্বন্ধে অনেক বদনাম আছে, শুধু চট্টগ্রামেই নয়, সারা বাংলাদেশে। সে বদনামগুলো যেহেতু আমার কাছে প্রমাণ নেই, আমি ওগুলো সম্পর্কে কোনো মন্তব্য করব না। আর সত্য না মিথ্যা সেটা অন্যেরা জানে, কি ধরনের বদনাম সেটা আমি বললাম না। তবে অর্থনৈতিক ভাবে যে তিনি প্রচন্ড রকম অসৎ একজন বাটপার, এতে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এই যে তাইওয়ান থেকে যে উনি $10 লক্ষ ঘুষ নিয়েছিলেন, এটা তখন বাংলাদেশে যে তাইওয়ানের চীনের যিনি রাষ্ট্রদূত ছিলেন মিস্টার শাওচি, তিনি বলেছিলেন, তিনি অনেকগুলো নাম দিয়েছিলেন, এবং এই নামগুলো আমাকে মরহুম সিরাজুল ইসলাম সবুজ ভাই অ্যাম্বাসেডর তিনি দিয়েছিলেন, এবং সবুজ ভাইকে শাওচি বলেছিলেন যে এই মিস্টার তাইওয়ান এবং আরো 3 জন এক একজন $1 মিলিয়ন করে ঘুষ নিয়ে ঢাকাতে তাইওয়ানের ভিসা অফিস খুলেছিল, এবং চীন এটা সহ্য করবে না। চীন সহ্য করেনি, খালেদা জিয়া বিপদে পড়লেন, চীন এগিয়ে আসলো না। হাসিনা যখন ভারতের সঙ্গে ওই তিস্তা চুক্তির ব্যাপারে বলল ভারতকে প্রায়োরিটি দিবে, চীন তাকে পত্র পাঠে 3 দিনের সফর একদিনেই হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল, এবং বাকিটুকু ইতিহাস। হাসিনা তার ভেতরেই পড়ে গেল। এখন মিস্টার তাইওয়ান ওই পরিকল্পনাই করছেন, মাকে ডুবিয়েছেন খালেদা জিয়াকে, এখন তারেক রহমানের সরকারকে তিনি এই বিদেশিদের টাকা পয়সা খেয়ে, আমি তো মনে করি ভারতও তাকে মোটা টাকা দিয়েছে, যে জন্য আরো যোগ্যতর ব্যক্তি থাকা সত্ত্বেও তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিয়োগ করলেন তারেক রহমান সাহেব। এবং এই মিস্টার তাইওয়ান ছোবল মারলেন কিভাবে? তিনি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, যাকে আমি বলছি 2 নম্বর বাটপার, এই 2 নম্বর বাটপার ডক্টর আহসান মনসুর কে অপসারণ করে রাতারাতি সরিয়ে দিয়ে তার জায়গায় 3 নম্বর বাটপার একজন গার্মেন্টস ফ্যাক্টরি ওনার, সোয়েটার কোম্পানির মালিক মোস্তাকুর রহমানকে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োজিত করে দিলেন। একদিনের ভেতরেই এই 25 তারিখে ঘটনাটা ঘটলো, বুধবার 25শে ফেব্রুয়ারি। ডক্টর ইউনূস যেভাবে তাড়াহুড়া করে নির্বাচনের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলেন, 15টা বোয়িং বিমান কিনবে, যুদ্ধাস্ত্র কিনবে, পেট্রোল কিনবে, কৃষিজাত পণ্য কিনবে, তুলা কিনবে, নির্বাচনের 3 দিন আগে। ওই ডক্টর ইউনূসও বাটপারি করেছেন, কেন ওই বাটপারি মানে এই যে 15টা বিমান, বোয়িং বিমান, যুদ্ধাস্ত্র কিনলে অনেক কিকব্যাক আসে, টাকা পয়সার লেনদেন হয়, তাই তাড়াহুড়া করে নির্বাচনের পরে পার্লামেন্টে এটা আলোচনা হবে, এ সমস্ত ঝামেলার ভিতরে ডক্টর ইউনূস গেলেন না। ঠিক একই ভাবে এই যে বড় বাটপার মিস্টার তাইওয়ান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেন এক রাতের ভিতরেই নিয়োগ দিতে হবে। ডেপুটি গভর্নর আছেন, তিনি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস অ্যাক্টিং গভর্নর হিসেবে কাজ করতেন। তারপরে তারেক রহমানের সরকার ইন্টারভিউ নিয়ে, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে, যাদের ব্যাংকের চাকরির অভিজ্ঞতা আছে, বাংলাদেশ ব্যাংক না হলেও কমার্শিয়াল ব্যাংকে চাকরি বাকরি করেছেন এবং পড়াশোনা জানা লোক, অর্থনীতি ব্যাংকিং যিনি বোঝেন, তার মতো একজনকে নিয়োগ দিতে পারতেন। কিন্তু মিস্টার তাইওয়ানের তর সইল না, তিনি তাড়াহুড়া করে এই যে 3 নম্বর বাটপার মোস্তাক
যার ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং থেকে একটা ডিগ্রি আছে, আর একটা কি যেন একটা ছোটখাটো ডিগ্রি আছে। ওনার কোনো পিএইচডি বা অর্থনীতির উপর কোনো ডিগ্রি নেই। সবচেয়ে বড় কথা, কোনো ব্যাংকে চাকুরির কোনো অভিজ্ঞতা নেই। মানে ওনার ব্যাংকিং এর অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা এক। আমিও ব্যাংকে চাকরি করিনি, উনিও করেননি। এই হচ্ছে তার ক্রেডেনশিয়াল। রাতারাতি কেন বানানো হলো এটা আপনারা প্রশ্ন করেন, এবং আমি তারেক রহমান সাহেবকে বলছি, মিস্টার রহমান, আপনার এই প্রথম 7 দিনের যে কার্যকলাপ আমি কিন্তু বাহবা দিয়েছি। আমি একটা ভিডিও করেছি যে সংকট কাটিয়ে বাংলাদেশ এগুচ্ছে। তিনি যতগুলো পদক্ষেপ নিয়েছেন সবগুলোই বলিষ্ঠ। বিডিআর এর ব্যাপারে, সেনাবাহিনীর সংস্কার, বিভিন্ন পদে রদবদল করে তিনি যা করেছেন, সাহসের পরিচয় দিয়েছেন, সেজন্য আমি তারেক রহমানকে অন্ধভাবে সমর্থন করেছি। মানে ন্যায্যত সমর্থন করেছি, তিনি ভালো কাজ করছেন। কিন্তু তারেক রহমান সাহেব, এই যে আপনার মিস্টার তাইওয়ান, যিনি হাসান মনসুরকে রাতারাতি অপসারণ করে দিয়ে একজন অর্বাচীন এবং বাটপারের জন্য বলবো যে এই যে মোস্তাকুর রহমানের বিরুদ্ধে 90 কোটি টাকার খেলাপি ঋণের অভিযোগ আছে। অভিযোগ মানে কি, প্রমাণ আছে। এবং তিনি সেখান থেকে 2% রিশিডিউল করেছেন, 2% রিশিডিউল করে পেমেন্ট দিয়ে ব্যাংকের কাছ থেকে ঋণ খেলাপির লিস্ট থেকে তার নাম তুলে ফেলেছেন। কিন্তু আবার 2%-এর জায়গায় মাত্র 1% দিয়ে তিনি ঋণ খেলাপির হাত থেকে বেঁচে গেলেন। পরিকল্পনাটা কিন্তু খুবই ক্লাসিক্যাল, যেটা সব ঋণ খেলাপিরা করে। আপনি 500 কোটি টাকা, 1000 টাকা, 100 কোটি টাকা ধার নেবেন, 10 কোটি শোধ করবেন, 20 কোটি শোধ করবেন, তারপর ওই টাকা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে, আপনার ব্যবসা বাণিজ্য প্রসার হবে, তারপরে আপনি একদিন বলবেন আর তো দেব না। কি করবি? ঘুষ দেবে, বিচারক ঘুষ খায়। আমি তো মনে করি শতকরা 90% বেশি, 95-99 ভাগ বিচারক সর্বত্র ঘুষ খায়। পুলিশ ঘুষ খায়, সিভিল সার্ভেন্ট ঘুষ খায়, সেক্রেটারি বলেন, কেরানি বলেন, পিয়ন বলেন। এই যে হাসিনার এক পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছিল, হাসিনা নিজে বলেছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তো বাংলাদেশে চুরি বিদ্যা বড় বিদ্যা, এটা তো আমাদের পুরনো মানে যেটা আমাদের বচন, সেই বচন এই যে মুস্তাকুর রহমানও জানেন যে আমি 90 কোটি টাকা ধার নিয়েছি, তাতে কি হয়েছে। এবং আমার কাছে যে কথাটা এসছে, খবরগুলো এসছে, সেগুলোর আমি কোনো সত্যায়িত করতে পারছি না বলে আমি বলছি না। তবে বাজারে যেটা চাউর হয়েছে যে 1 নম্বর বাটপার মিস্টার তাইওয়ান, এই 3 নম্বর বাটপার মিস্টার মুস্তাকুর রহমানের কাছ থেকে 200 কোটি টাকা ঘুষ খেয়েছেন। ঘুষ খেয়ে তাকে গভর্নর বানিয়েছেন তারেক জিয়ার নাকের ডগার উপরে। তারেক রহমান সাহেব, আপনি কি জানেন না এই মিস্টার তাইওয়ান বিতর্কিত? তিনি মোদি এবং অমিত শাহের সঙ্গে এবং ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন, বারবার গেছেন এরা। এই যে ভারতপন্থী যে কাণ্ড কারখানা লবিং হচ্ছিল, যারা করেছে তাদেরকে আপনি মন্ত্রী বানিয়ে রেখেছেন। দুর্ভাগ্যজনক ব্যাপার। তারেক রহমান সাহেব, আপনি কিন্তু আপনার মা দেশনেত্রী খালেদা জিয়ার মতো বিপদে পড়তে যাচ্ছেন বলে আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। আপনি শুধু নয়, আপনার পার্টি শুধু নয়, বাংলাদেশকে বিপদে ফেলার জন্য মিস্টার তাইওয়ান উঠে পড়ে লেগেছেন। 70-এর উপরে বয়স, প্রায় 80 বছর বয়স। এই বয়সও টাকার লোভ যায়নি। টাকার লোভ তো একটা নেশা, একটা ব্যাধি। উনাকে যদি আপনি আজ 10,000 কোটি টাকা দেন, কালকে বলবে আমার আরো 10,000 কোটি টাকা দরকার। টাকা খাবে, খেতে পারবে না, ভোগ করতে পারবে না, কিন্তু ওই যে আহরণ করা, এটা এক ধরনের ব্যাধি। মহাত্মা গান্ধী বলেছিলেন, the world is big enough for everyone's need, but too small for some people's greed. এই পৃথিবীটা, পৃথিবীর সব মানুষের যত চাহিদা পূরণের জন্য যথেষ্ট বড়, তবে কিছু লোকের লোভের জন্য পৃথিবীর সমস্ত সম্পদ
খুবই অপ্রতুল, খুবই অল্প। এটাই হচ্ছে নিয়তির বিধান। এখন এই বড় বাটপার তারেক রহমানের সরকারকে জলাঞ্জলি দিয়ে নিজের পকেট ভারী করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি মনে করি এখন সময় হয়েছে এই বড় বাটপারকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া এবং তাকে জেলের ভাত খাওয়ানো। পূর্বের পাপ এবং বর্তমানের পাপ এবং ভবিষ্যতে সে যে পাপ করার পরিকল্পনা করছে, বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র করছে, সেটাকে সমূলে বিনাশ করার জন্য এই মিস্টার তাইওয়ানকে অবিলম্বে একটা ইনকোয়ারি কমিশন করে যেভাবে মেজ বাটপার গভর্নর মনসুরকে সরানো হলো সেটা অনুসন্ধান করা উচিত ইনকোয়ারি কমিশন বসিয়ে। এবং ছোট বাটপার এই যে মুস্তাকুর রহমানকে কেন, অযোগ্য একজন ব্যবসায়ীকে কেন বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হলো? তারেক রহমান সাহেব, আপনার কি একটু খটকা লাগলো না যে দেশে তো অর্থনীতিবিদের আকাল পড়েনি? ভালো ভালো অর্থনীতিবিদ আছেন দেশে এবং বিদেশেও চাকরিরত, তাদের একজনকে, যাদের ব্যাংকিং সেক্টরে 20-25-30 বছরের অভিজ্ঞতা আছে, সরকারি বা বেসরকারি ব্যাংকের একজন ব্যাংকার, তাকে আপনি গভর্নর বানাতে পারতেন। সোয়েটার ব্যবসায়ী যিনি সোয়েটার বানিয়ে বিক্রি করেন, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করতে হবে কেন, এবং রাতারাতি কেন করতে হবে? এই প্রশ্নটা কি তারেক রহমান সাহেব আপনার মাথায় আসেনি? এবং আপনি তার চেয়ে যোগ্য ব্যক্তি থাকা সত্ত্বেও আপনি তাকে বাদ দিয়ে মিস্টার তাইওয়ানকে আপনি এত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন কেন? এখন দেখেন, এই যে কতগুলো কেলেঙ্কারির খবর দেই, এটা পত্রিকাতে এসছে, কালের কণ্ঠ 26শে ফেব্রুয়ারি, আজকের পত্রিকা এসছে, দুবাইয়ে মেয়ের নামে প্রায় 45 কোটি টাকার ফ্ল্যাট, ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বিদায় আহসান মনসুরের। তিনি ব্যাংক থেকে সুদ হার বাড়িয়েছেন 12 থেকে 16, এখন চড়া মূল্যস্ফীতি, খেলাপি ঋণ বেড়েছে 36%, আলোর মুখ দেখেনি সম্মিলিত ইসলামী ব্যাংক। 14 মাসে 100 দিন তিনি বিদেশে ছিলেন। তাকে নিয়োগ দিয়েছেন ডক্টর ইউনূস 11ই আগস্ট 2024। এই প্রায় 1.5 বছরে তিনি 100 দিন বিদেশে কাটিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে, তিনি দুবাইতে তার মেয়ের নামে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, তার দাম বাংলাদেশি টাকায় 45 কোটি টাকা। এত টাকা উনি কোথায় পেলেন? এবং উনি মিথ্যাচার করেছেন। হাসান মনসুর বলছেন এই বাড়িটা কেনা হয়েছিল 2023 সালে, কিন্তু ডকুমেন্ট যেগুলো কালের কণ্ঠে এবং অন্যত্র এসছে, এই বাড়ি কেনা হয়েছে 2024 সালে, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবার পরে। তার মেয়ে এবং তার স্ত্রীও এ ব্যাপারে তৎপর। আরেকটা খবর এসছে যে তিনি, তার একটা গাড়ি দিয়েছে বাংলাদেশ ব্যাংক, তার স্ত্রীর চড়ার জন্য আরেকটা অতি উঁচু দামে কয়েক কোটি টাকা দিয়ে আরেকটা গাড়ি কেনা হয়েছে। স্ত্রী হয়তো বলছেন, তুমি শুধু সরকারি গাড়ি চড়বে, আমি তো তোমার স্ত্রী, আমাকে একটা গাড়ি দিতে হবে। এবং সিন্ডিকেট, সোজা কথা, বাংলাদেশ ব্যাংককে এই গভর্নর সাহেব একটা সিন্ডিকেট বানিয়ে দিয়েছেন। এখন বলা হচ্ছে যে এখন বাংলাদেশের ফরেন রিজার্ভ বেড়েছে, 20 বিলিয়ন থেকে এখন 33 বিলিয়ন বেড়েছে ফরেন রিজার্ভ। কিন্তু অনেকেই ভুলে যাই আমরা যে বাংলাদেশি ওয়ার্কার্স যারা রেমিটেন্স পাঠান, তারা হাসিনার পতনের পরে $3 কোটি উপর তারা রেমিটেন্স পাঠিয়েছেন। সুতরাং এই যে বাংলাদেশের রেমিটেন্স বেড়েছে, এর কৃতিত্ব মানে হাসান মনসুর সাহেবকে দেয়া যায় না, এটা অন্যত্র অন্য কারণে ঘটেছে। হাসিনা যেমন এসকে সিনহার মতো প্রায় অশিক্ষিত এক ব্যক্তিকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বানিয়েছিল, ঠিক একইভাবে এই যে মিস্টার তাইওয়ান, মিস্টার
মুশতাকুর রহমানকে তিনি একইভাবে একজন অযোগ্য ব্যক্তিকে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়ে দিলেন। এটা তো আমরা কোনোদিন আশা করিনি। এবং এখন প্রশ্ন ওঠে, বাংলাদেশ ব্যাংক কি দখলে চলে গেল? মিস্টার তাইওয়ানের দখলে চলে গেল? গভর্নর সরানো, নগদ নিয়ে খেলা এবং নতুন সমীকরণ দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ ব্যাংকে দিয়ে। এবং এটা রাষ্ট্রের আর্থিক মেরুদণ্ডকে ভেঙে দেওয়া বা অস্ত্রোপচার বলে আমরা মনে করতে পারি। এবং যেভাবে তাকে সরিয়ে দেয়া হলো, দুপুর বেলায় ব্যাংকেরই কিছু অধস্তন কর্মচারী ওনাকে হুমকি দামকি দিয়ে বের করে দিল, ওনার এক সহযোগীকে ঘাড় ধরে গাড়িতে তুলে পাঠিয়ে দিল। ব্যাংকের এমপ্লয়ীদের হাসান মনসুরের প্রতি রাগ থাকাটা স্বাভাবিক, যে তিনি একজন চোর, এটা প্রমাণিত। কিন্তু তাই বলে তাকে কোনো শোকজ না করে, তার কোনো বিচার না করে, তার কোনো উত্তর শোনার আগেই তাকে রাতারাতি সরিয়ে দেয়া হলো। এটা কি ধরনের কাজ করলেন আমাদের এই সরকার, তারেক রহমানের সরকার? আপনি কি মন্ত্রণালয়ে আপনার নিয়ন্ত্রণে, আপনি বলেছেন 180 দিনের ভেতরে মন্ত্রীরা যদি তাদের দপ্তরে, তাদের বিভাগে কি কি কাজ করেছেন, ভালো কাজের কোনো নজির দেখাতে না পারলে তাদের মন্ত্রিত্ব থাকবে না। তা আপনার এই মিস্টার তাইওয়ান তো যা দেখালেন, তাতে তারেক রহমান সাহেব আপনি কি 180 দিন অপেক্ষা করবেন? নতুন ভাবে ইতিহাস রচনা করছেন মিস্টার তাইওয়ান, ঘুষখোর মিস্টার তাইওয়ান। এবং বাংলাদেশের ব্যাংকিং খাত তো বহু বছর ধরে লুট, খেলাপি ঋণ আর রাজনৈতিক প্রভাব দ্বারা পরিচালিত হচ্ছে, এর ভিতরে আটকে আছে। সংস্কার শুরু হলেই চাপ তৈরি হয়, আর চাপ তৈরি হলেই চেয়ারের নিচে আগুন লেগে যায়। যে হামলা হচ্ছে, মানে সর্বত্রই হচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক একবার এই রাখাল ছেলে যাকে হাসিনা গভর্নর বানিয়েছিল, সে কয়েক শত মিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেল হাসিনার যোগসাজশে। একই ঘটনা এখন ঘটতে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংক যে আদৌ স্বাধীন নয়, মন্ত্রীর কৃপায় চলে, এটাই প্রমাণিত হয়ে গেল। গভর্নর বদলাবেন না কেন? বদলাবেন, এটা কোনো অপরাধ নয়, কিন্তু প্রক্রিয়া আছে, সময় লাগে, এবং প্রেক্ষাপট সবকিছুই আসল ঘটনাটাকে জানিয়ে দেয়। আপনি তো নির্বাচিত সরকার তারেক রহমান, আপনি কেন একটা ধোঁয়াশা সৃষ্টি করলেন? যে প্রক্রিয়ায় হাসান মনসুরকে অপসারণ করা হলো, যে প্রক্রিয়ায় মুশতাকুর রহমানকে ঢুকানো হলো একজন অযোগ্য ব্যক্তিকে, এটা তো আপনি প্রধানমন্ত্রী, আপনি আপনার হাত ছাড়াতে কাজটা হয়নি, আপনাকে সাইন করতে হয়েছে। আপনি এটা জিজ্ঞেস করলেন না মিস্টার তাইওয়ানকে, যে মিস্টার তাইওয়ান, এই মনসুর সাহেবকে সরানো হলো, ঠিক আছে, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব, তাকে আমরা চার্জশিট দেওয়ার আগে শোকজ করব, তিনি জবাব দেবেন, তারপরে আমরা একজন যোগ্য গভর্নর খুঁজবো। পার্লামেন্ট বসবে, পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট অ্যাপ্রুভ করবে সংখ্যাগরিষ্ঠ ভোটে যে হ্যাঁ, মিস্টার এক্স কে আমরা নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেব। আপনি তো ইউনূস সরকার হঠকারিতা ভাবে ম্যান্ডেটের বাইরে যে কাজগুলো করেছেন, চীনের সঙ্গে সামরিক সংগ্রাম সামগ্রী কেনার চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বোয়িং যুদ্ধাস্ত্র, তেল ও কৃষিজাত পণ্য আমদানির যে বেআইনি চুক্তি ডক্টর ইউনূস করলেন। তারেক রহমান সাহেব, আপনি তো নির্বাচিত সরকার, আপনার আমলে এটা ঘটবে কেন? এখন প্রশ্নও আসছে, এর উত্তরটা আপনাকে দিতে হবে, যে এটা বন্ধ করতে হবে এবং 3টা বাটপারকেই আপনার গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী যিনি খালেদা জিয়ার বিরুদ্ধে কাজ করেছেন, তাইওয়ানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন, এখনো তিনি ভারতের দালালি করছেন। 2 নম্বর কালপ্রিট হাসান মনসুরও এই 1.5 বছরে 14 বার বিদেশে গেছেন, মোট 100 দিন তিনি বাইরে ছিলেন। আর নতুন যে ঢুকছে, সুই হয়ে ঢুকছে, ফাল হয়ে বেরুবে, একজন ঋণ খেলাপি এবং অযোগ্য ব্যক্তি, যার অভিজ্ঞতা নেই, লেখাপড়া নেই, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হবে।
সুতরাং আমি আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনি অবলম্বে মিস্টার তাইওয়ানকে সরান এবং এই বাংলাদেশ ব্যাংক নিয়ে যে কেলেঙ্কারিটা ঘটছে এটা যেন বৃদ্ধি না পায়। এবং আপনি জানেন আপনার শত্রুর অভাব নেই। জামাতে ইসলামী ও অন্যান্যরা এই ইস্যুকে ট্যাগ করে দিয়ে আপনার সরকারকে ফেলে দেওয়ার জন্য যে হুমকি দিচ্ছেন জামাত প্রধান, ফ্যাসিস্ট জামাত পার্টি, জামাত ইসলামের ফ্যাসিস্ট নেতা শফিকুর রহমান, যে 17 বছর না 17 মাসেই আমরা তারেক রহমানের সরকার ফেলে দেব। আপনি এই আগুনে আর ঘৃত সঞ্চার করবেন না। আপনি তেল দিলে আগুনটা আরো জ্বলবে এবং তাতে আপনার সরকারেরও ক্ষতি হবে, বাংলাদেশেরও ক্ষতি হবে। সুতরাং আমি চাই আপনার মানে একটা ভালো সিদ্ধান্ত, আপনি ভেবেচিন্তে কাজ করবেন। যারা দেশের শত্রু বাটপার তাদেরকে ঝেঁটিয়ে আপনার ক্যাবিনেট থেকে বের করে দেন। এরকম ভারতের দালাল আমি আর দেখিনি। সবচেয়ে বড় বড় ভারতের দালাল হচ্ছেন এই মিস্টার তাইওয়ান। তাইওয়ানের কাছ থেকে ঘুষ খাওয়া খালেদা জিয়ার সরকারকে ফেলে দেওয়ার অন্যতম কুশীলব। ভালো থাকবেন সবাই। দর্শক শ্রোতাদের বলছি, আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আপনারা চিন্তা করবেন, শোনার পরে চিন্তা করবেন এবং কি আমাদের করণীয় সেই মতামত লিখে জানাবেন। আমি আপনাদের মতামত পড়ি এবং আমি উত্তর দিতে না পারলেও আমি যথেষ্ট মূল্য দেই আপনাদের মতামতের। ভালো থাকবেন সবাই। দেশ রাহু মুক্ত হোক, বাটপাটদের হাত থেকে যাতে দেশ রক্ষা পায় সে কামনা করে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।